মাধবপুর গ্রামের সকালটা খুব আলাদা হতো। সূর্য যেই না পুকুরের জলে নিজের মুখ দেখত, গোটা গ্রামে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ত। কাঁচাগলিতে বাছুরের ঘণ্টা বাজত, চুলোয় ধোঁয়া উঠত এবং কোথাও দূর থেকে চাক ঘোড়ার মধ্যম স্বর আসত। ঘুর ঘুর ঘুর, সেই স্বর কুমারের আঙিনা থেকে আসত। কুমার নাম যতটা সরল, মানুষ সেটা থেকেও বেশি সরল। বয়স প্রায় ২৭ বছর, রং শ্যামলা, কিন্তু চোখে অদ্ভুত শান্তি এবং হাতে এমন কৌশল যে মাটিও তার স্পর্শে শ্বাস নিতে শুরু করত। তার বাবা হরিরাম কুম্ভার এই গ্রামে বিখ্যাত ছিল। লোকেরা বলতো হরিরামের হাতের সুরাহিতে জল নয়, ঠান্ডা বাস করে। কিন্তু বাবার হঠাৎ মৃত্যুর পর ঘরের দায়িত্ব কুমারের কাঁধে এসে পড়ল। সে পড়াশোনা করা ছিল, বিএ পাশ করে শহরে গিয়ে চাকরি করতে পারত, কিন্তু মায়ের অসুখ এবং পৈতৃক কাজ ছেড়ে দেওয়া তাকে গ্রহণযোগ্য হয়নি। সে চাক সামলে নিল। সকাল ৪টায় উঠত, মাটি ভেজাত, তাকে গুড়াত এবং তারপর সেই চাকে রাখত যেখানে তার আঙুলগুলো জাদু করত। ঘড়া বানাতো তাহলে এমন যেন কেউ মাটিকে এই আকার দিয়েছে। দিয়া বানাতো তাহলে যেন আলোর প্রতিশ্রুতি করত। কিন্তু গ্রামের দুনিয়া কৌশল থেকে বেশি ওহদেকে মানত। লোকেরা তাকে সম্মান দিত, কিন্তু তার নামের সাথে সবসময় একটা শব্দ যোগ হতো, কুম্ভার। এবং এই শব্দটাই পরে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে চলেছে। রাধিকা মাধবপুরে নতুন নতুন এসেছিল। তার বিয়ে কুমারের সাথে হয়েছে, এখনও ৬ মাসও হয়নি। সে পাশের কসবা সীতাপুরের বাসিন্দা ছিল। তার বাবা স্কুলে ক্লার্ক ছিল এবং সে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছে। শহরের হাওয়া লেগেছে তাকে। সালোয়ার স্যুট পরত, মোবাইল চালাত এবং প্রায়ই বলতো জীবনে কিছু বড় করা উচিত। বিয়ে তার মন থেকে নয়, পরিবারের ইচ্ছায় হয়েছে। শুরুতে সে ভেবেছিল হয়তো কুমার কোনো সরকারি চাকরি করে, কারণ রিস্তা বলার সময় তার চাচা শুধু এটাই বলেছে, ছেলে পড়াশোনা করা, সরল, জমি চায়দাল আছে। কিন্তু বিয়ের পর যখন সে প্রথম সকালে আঙিনায় চাক ঘুরতে দেখল এবং কুমারকে মাটি লেপা হাতে ঘড়া বানাতে দেখল, তার মনে কিছু ভেঙে গেল। সে ধীরে বলেছিল, আপনি এসব করেন? কুমার হেসে বলেছিল, হ্যাঁ, এটাই আমাদের কাজ, পৈতৃক, এবং আমাকে এতে গর্ব আছে। সেই দিন রাধিকা কিছু বলেনি, কিন্তু তার মুখে যে হালকা হতাশা এসেছিল সেটা কুমার দেখে নিয়েছে। দিন কাটতে থাকল। কুমার তার দুনিয়ায় মগ্ন থাকত, মাটি, চাক এবং মায়ের সেবা। রাধিকার দুনিয়া আলাদা ছিল, তুলনা, তানা এবং দেখানো। যখনই সে জল ভরতে কুয়োতে যেত, গ্রামের মহিলারা হেসে বলত, আরে রাধিকা, তোমার স্বামীর হাতের মটকা তো খুব বিখ্যাত। কেউ বলে দিত, কত ভাগ্যবতী তুমি, ঘরে বসে ব্যবসা আছে। এই কথাগুলো প্রশংসার মতো বলা হতো, কিন্তু রাধিকার কানে টানা লাগত। তাকে লাগত যেন লোকেরা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে এক কুম্ভারের স্ত্রী। এক সন্ধ্যায় সে ছাদে বসেছিল। দূর খেতে সূর্য ডুবছিল। কুমার নিচে চাকে ঝুঁকেছিল। তার হাতের তালু মাটিকে আকার দিচ্ছিল। রাধিকা মোবাইলে তার সহেলির ছবি দেখল। সহেলির বিয়ে শহরের ব্যাংক ম্যানেজারের সাথে হয়েছে, বড় গাড়ি, বড় ঘর। রাধিকার চোখে তুলনার বিষ ঢুকতে লাগল। সে নিচে এলো এবং বিনা ভূমিকায় বলল, আপনি কখনো ভাবেননি যে কিছু অন্য করেন? কুমার চাক থামিয়ে জিজ্ঞাসা করল, কিছু অন্য মানে? মানে কোনো চাকরি, কোনো বড় কাজ, এই মাটি গুড়াতে থাকবেন জীবনভর? কুমার শান্ত স্বরে বলল, কাজ ছোট বড় হয় না রাধিকা, এবং পড়াশোনা বেকার যায়নি। সময় আসবে তো কিছু বড়ও করব। রাধিকা হেসে উঠল, সময় কবে আসবে? সেই সময় যখন আমাদের বয়স নিকলে যাবে। সেই হাসিতে ব্যঙ্গ ছিল। সেই দিন প্রথমবার কুমারের হাত কাঁপল। চুপ্পি ঘরে বাড়তে লাগল। রাধিকা এখন প্রায়ই মায়কায় ফোনে অভিযোগ করত, আমাকে তো লাগত পড়াশোনা করা, কিন্তু এখানে তো শুধু চাকই ঘুরতে থাকে। সেখানে কুমার এক পুরনো বই বের করল, ভারতীয় প্রশাসনিক সেবার প্রস্তুতির। কলেজের দিনগুলোতে সে স্বপ্ন দেখেছে যে সে অফিসার হবে, কিন্তু পরিস্থিতি তাকে চাকের সাথে বেঁধে দিয়েছে। এখন যখন রাধিকার টানা বাড়ল, সেই স্বপ্নের চিঙ্গারি আবার জ্বলতে লাগল। কিন্তু এখনও সে শুধু চুপ ছিল। গ্রামে সাউনের মেলা লাগল। রাধিকা জিদ করল যে সে নতুন কাপড় পরবে। কুমার তার সঞ্চয় থেকে তার জন্য সবুজ রঙের স্যুট কিনল। মেলায় যখন তারা দুজন গেল, কিছু ছেলে ফিসফিসাল, দেখো কুম্হারের বিবি কত সাজিয়েছে। রাধিকা শুনে নিল। তার মুখ লাল হয়ে গেল। ঘরে ফিরতেই সে দরজা বন্ধ করে দিল এবং বলল, বাস, অনেক হয়েছে, আমি আর এই তানা শুনতে পারি না। কুমার বোঝানোর চেষ্টা করল, লোকের কাজ বলা, আমাদের নিজের কাজ করা উচিত। রাধিকা চিৎকার করল, আপনাকে ফারাক পড়ে না, কারণ আপনি অভ্যেস করে ফেলেছেন,
কিন্তু আমাকে ফারাক পড়ে। আমি কুমহারের বিবি হয়ে বাঁচতে পারি না। এই শব্দ যেন কেউ কুমারের বুকে কিল ঠকল। সে শুধু এটাই বলল, তাহলে কি চান? রাধিকা ঠান্ডা স্বরে বলল, হয় এই কাজ ছাড়ুন, নয়তো। বাক্য অসম্পূর্ণ ছেড়ে দিল, কিন্তু অর্থ স্পষ্ট ছিল। রাত ভারী ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল। কুমার আঙিনায় বসে মাটিকে দেখছিল। সেই মাটি যা তার জন্য সম্মান ছিল, এখন তার বৈবাহিক জীবনের শত্রু হয়ে গেছে। সে মাটির একটা ঢেলা তুলল, তাকে চাপল এবং ধীরে বলল, কি সত্যি তুমি এত ছোট? ভিতরে ভরে রাধিকা কাঁদছিল, কিন্তু তার চোখের জলে প্রেম কম এবং অহংকার বেশি ছিল। কিছুদিন দুজনের মধ্যে কথা প্রায় বন্ধ ছিল। গ্রামে কথা ছড়াতে লাগল, বউ সুখী নয়, বলে শহর যেতে চায়, বলে এই কাজ ছেড়ে দাও। পঞ্চায়েত পর্যন্ত খবর পৌঁছল। এক দুপুরে রাধিকার ভাই এলো। তারা কুমারকে বলল, দেখো জিজাজি, আমাদের বোন পড়াশোনা করা, তাকে শহরের জীবন চাই। কুমার বিনয়ীভাবে উত্তর দিল, আমি চেষ্টা করছি, একটু সময় দিন। ভাই তানা মারল, সময় থেকে পেট ভরে না। সেই দিন কুমার প্রথমবার ভিতরে আগুন অনুভব করল। রাধিকা এখন খোলাখুলি বলতে লাগল, আমি পঞ্চায়েতে কথা রাখব, আমাকে এই জীবন চাই না। কুমার ক্লান্ত স্বরে বলল, রাধিকা, চিন্তা করে বলো, রিশতা মাটির মতো হয়, একবার শুকিয়ে গেলে ফাটল ভরে না। রাধিকা পাল্টা বলল, মাটি থেকেই তো বানানো এই রিশতা। এবং তারপর সেই দিন এলো যখন গোটা গ্রামের চোখ তাদের আঙিনায় ছিল। পঞ্চায়েত বসল। বয়স্ক চৌধুরী জিজ্ঞাসা করল, কি কথা বউ? রাধিকা বিনা দ্বিধায় বলল, আমি এই ঘরে থাকতে চাই না, আমি কুমারের স্ত্রী হয়ে বাঁচতে পারি না। স্তব্ধতা, হাওয়া পর্যন্ত থেমে গেল। কুমার মাথা ঝুঁকিয়ে নিল। কেউ বলল, আরে আরে, কাজে কি খারাপ? কিন্তু রাধিকা অটল ছিল, তার চোখে বিদ্রোহ ছিল। সেই মুহূর্তে কুমারের ভিতরে কিছু ভেঙে আবার জোড়া লাগল। অপমানের আগুন তার স্বপ্নকে আকার দিতে শুরু করল। সে ধীরে বলল, যদি এটাই তোমার সিদ্ধান্ত, তো আমি আটকাব না। তার স্বরে না রাগ ছিল, না মিনতি, শুধু অদ্ভুত দৃঢ়তা ছিল। রাধিকা মায়কায় চলে গেল। যাতে যাতে সে শেষবার মুড়ে দেখল না। কুমার আঙিনায় দাঁড়িয়ে রইল। চাক সেখানেই পড়েছিল, স্থির, যেন প্রথমবার সেও থেমে যাচ্ছে। আকাশে মেঘ ঘনিয়ে এলো। মাটির গন্ধ এখন ভারী লাগছিল। কিন্তু সেই রাতে যখন গোটা গ্রাম ঘুমাচ্ছিল, কুমার দিয়ার আলোর সামনে বসে এক শপথ নিল। যে মাটিকে তুমি তুচ্ছ ভেবেছ রাধিকা, সেই মাটির শপথ, আমি একদিন এমন মোকাম হাসিল করব যে লোকেরা আমার নাম থেকে চিনবে, পেশা থেকে না। তার চোখে চোখের জল ছিল, কিন্তু তাতে চমকও ছিল। চাক আবার ঘুরবে, কিন্তু এবার শুধু ঘোড়া নয়, কিসমতো আকার নেবে। এবং দূর মায়কায় বসা রাধিকাকে এখনও আন্দাজ নেই যে সে যে মানুষকে কুম্ভার বলে ছেড়েছে, সেটাই আগামী সময়ে তার ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে চলেছে। পঞ্চায়েতের সেই দিনের পর মাধবপুরের হাওয়া বদলে গেল। আগে যে চাঁকের স্বর গ্রামের পরিচয় ছিল, এখন সেই স্বর লোকেদের এক অসম্পূর্ণ কাহিনীর স্মৃতি মনে করিয়ে দিত। কুমারের আঙিনায় সেই পুরনো নিমের গাছ দাঁড়িয়েছিল, সেই মাটির ঢিবি, সেই অর্ধনির্মিত ঘোড়া, কিন্তু সব যেন চুপ ছিল। পঞ্চায়েতের সামনে রাধিকার শব্দ এখনও গুঞ্জরিত হচ্ছিল, আমি কুমারের স্ত্রী হয়ে বাঁচতে পারি না। সেই শব্দ শুধু কানে নয়, আত্মায় ধ্বংস হয়ে গেল। রাধিকা মায়কায় পৌঁছল, তো প্রথম দিন তার স্বাগত হল। মা গলায় জড়িয়ে নিল। ভাই বলল, চিন্তা করিস না, আমরা আছি না। ভাবি মিষ্টি স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে বোন? রাধিকা কেঁদে কেঁদে কাহিনী শোনাল। ও কিছু করতে চায় না, শুধু মাটি গুড়াতে থাকে। তার চোখের জলে নিজেকে সঠিক সাব্যস্ত করার জেদ বেশি ছিল। কিছুদিন তাকে সহানুভূতি মিলল, ঘরে আলাদা ঘর, পছন্দের খাবার এবং ভাইয়ের আশ্বাস, তোর জীবন বরবাদ হতে দেব না। কিন্তু সময়ের স্বভাব হল সে সত্যকে সামনে নিয়ে আসে। 2 সপ্তাহ পরই ভাবির স্বর বদলে গেল, রাধিকা, জরা রান্নাঘরে হাত বাড়িয়ে দে। 1 মাস পর ভাই বলল, দেখ, সিদ্ধান্ত চিন্তা করে নেওয়া উচিত ছিল। 2 মাস পর তানা এলো, প্রত্যেক কথায় স্ট্যাটাস দেখবি তো ঘর কিভাবে চলবে। রাধিকাকে প্রথমবার অভিজ্ঞতা হল যে মায়কাও সবসময়ের সাহারা হয় না। সেখানে মাধবপুরে কুমার চাক আবার ঘোরানো শুরু করল, কিন্তু এবার তার চোখে আগের মতো শান্তি ছিল না। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, রাতে দেরি পর্যন্ত পড়ত, পুরনো বই ঝেড়ে বের করল, ইতিহাস, রাজনীতি, সংবিধান। গ্রামের মাস্টারজি থেকে নোট নিল। মা এক রাত জিজ্ঞাসা করল, বাবা, এত পরে কি করবি? কুমার শান্ত স্বরে বলল, আম্মা, নিজেকে সাব্যস্ত করব। মা তার মাথায় হাত ফিরিয়ে দিল, তুই যেমন আছিস তেমনই ভালো। কিন্তু কুমার জানত, এখন কথা শুধু ভালোত্বের নয়, পরিচয়ের। গ্রামে ফিসফিসাহট চলছিল। খুব চলে গেল। কুমারে কমি ছিল কি?
মেয়ে শহরওয়ালি ছিল, প্রত্যেক শব্দ এক তীর ছিল, কিন্তু কুমার শিখেছে মাটিকে যতটা থপথপাও সে ততটা মজবুত হয়। সে তার ভিতরের আগুনকে দিশা দেবার সিদ্ধান্ত নিল। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, কুমার মায়ের সামনে বসে বলল, আম্মা, আমি শহর যেতে চাই, প্রস্তুতি করব, বড় পরীক্ষার। মা চমকে জিজ্ঞাসা করল, কোনটা? কুমার ধীরে বলল, সংঘ লোকসেবা আয়োগ, আইএএস। মা নাম বোঝেনি, কিন্তু ছেলের চোখের চমক বুঝে গেল। সে শুধু বলল, যা বাবা, কিন্তু নিজের মন পরিষ্কার রাখ। কুমারের শহর যাওয়ার খবর ছড়াতে দেরি হল না। কিছু মজা ওড়াল, আরে কুম্ভার অফিসার হবে। কিছু বলল, দুঃখে পাগল করে দিয়েছে। কিন্তু কুমার কালোর দিকে দেখল না। সে তার কিছু ঘোড়া বিক্রি করল, কিছু জমি গিরবি রাখল এবং এক ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। যাতে যাতে সে চাক ছুল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে প্রতিশ্রুতি করছে। সেখানে রাধিকার মায়কায় পরিস্থিতি আরও বদলে গেছে। ভাইয়ের চাকরিতে সমস্যা এলো, ভাবির ব্যবহার কঠোর হয়ে গেল। একদিন ভাবি স্পষ্ট বলে দিল, দেখো রাধিকা, এখানেও খরচ আছে, কতক্ষণ এমন চলবে? ভাইও চোখ ফিরিয়ে নিল। সেই রাতে রাধিকাকে প্রথমবার তার সিদ্ধান্তের ঠান্ডা অনুভব হলো। সে ভেবেছে দুনিয়া তার জন্য থামবে, কিন্তু দুনিয়া তো এগিয়ে যাচ্ছিল। কুমার শহর পৌঁছল। ইলাহাবাদের ভিড়, কোচিংয়ের গলি, ভাড়ার ছোট ছোট ঘর। সে এক সংকীর্ণ কোঠরি নিল, যেখানে এক জানালা থেকে শুধু সামনের দেওয়াল দেখা যায়। দিনে লাইব্রেরি, রাতে স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা। টাকা বাঁচানোর জন্য দুবেলার জায়গায় একবেলা খাবার। কখনো কখনো পেটে ভুকের থেকে বেশি অপমানের স্মৃতি জ্বলত। সে নিজেকে বলতো যে যেদিন সফল হব সেই দিন উত্তর দেব। বিনা কিছু বলে। প্রথম মাস কঠিন ছিল। শহরে কোনো নিজের নেই। যখনই ক্লান্ত হতো তাকে চাকের স্বর স্মরণ হতো, মাটির মিষ্টি গন্ধ স্মরণ হতো, এবং স্মরণ হতো রাধিকার সেই স্বর, আমি কুম্ভারের স্ত্রী হয়ে বাঁচতে পারি না। সেই বাক্য এখন তানা নয়, জ্বালানি হয়ে গেছে। রাধিকা মায়কায় একদিন ভাই ভাবির কথোপকথন শুনে নিল। কতক্ষণ বসে থাকবে? তালাক হয়ে গেলে দ্বিতীয় বিয়ে করে দেব। তার হৃদয় কাঁপল। সে প্রথমবার ভাবল, কি সত্যি সে তাড়াহুড়ো করেছে? সে ফোন তুলল, কুমারের নম্বর দেখল, কিন্তু কল করল না। অহংকার এখনও মাঝখানে দাঁড়িয়েছিল। দিন কাটতে লাগল। কুমারের পড়াশোনা গভীর হতে লাগল। সে খবরের কাগজের প্রত্যেক খবর বোঝে, সংবিধানের অনুচ্ছেদ মনে রাখে, মানচিত্রে জেলা চিহ্নিত করে। কখনো কখনো সে ভাবে, যদি রাধিকা সাথে থাকত তো হয়তো এই যাত্রা সহজ হতো। কিন্তু তারপর নিজেকে থামিয়ে দেয়, দুর্বলতা নয়। সেখানে মায়কায় একদিন ঝগড়া বাড়ল। ভাবি স্পষ্ট শব্দে বলল, হয় ফিরে যাও, নয় কাজ করো। ভাই চুপ রইল। সেই চুপ্পিতে রাধিকাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে প্রথমবার অনুভব করল যে যে ঘরকে সে ঠুকরিয়েছে সেটা হয়তো এত খারাপ নয়। কিন্তু এখন ফিরে যাওয়া সহজ নয়। গ্রামের লোকেরা কি বলবে? পঞ্চায়েত কি ভাববে? তার অহংকার এখন তার জন্য জেল হয়ে গেছে। কুমার প্রথমবার প্রিলিমসের ফর্ম ভরল, পরীক্ষা দিল, ফলাফল এলো অসফল। সে দেরি পর্যন্ত দেয়াল দেখতে রইল। এক মুহূর্ত লাগল, হয়তো লোকেরা সঠিক বলে, হয়তো কুম্ভারের অকাত যেটা। কিন্তু পরের মুহূর্তে সে মুষ্টি বাঁধল। এক হার থেকে পরিচয় বদলায় না। সে আবার বই খুলল। সেই রাতে সে মাকে ফোন করল। মা জিজ্ঞাসা করল, কেমন পড়াশোনা চলছে? কুমার মিথ্যে হাসির সাথে বলল, ভালো আছে আম্মা। মা শুধু বলল, হার মেনো না। ফোন কেটে যেতেই তার চোখ ভরে এলো, কিন্তু চোখের জল পড়ার আগেই সে তাদের পৌঁছালো। এখন সে আগের সেই শান্ত কুমার নয়, এখন সে তপ করছে। এবং সেই রাতে মায়কার আঙিনায় বসা রাধিকা দেখল, ভাবি বাসন ধুয়ে নিচ্ছে, মাটির পুরনো ঘোড়াকে গালি দিচ্ছে। এই কুম্ভারদের জিনিসও না। রাধিকার হাত অনায়াসে সেই ঘোড়ায় চলে গেল। মাটি ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে কিছু গরম হচ্ছিল। অনুতাপ তাকে জানা নেই যে যে মানুষকে সে মাটির বলে ছেড়েছে সেটাই এখন তার ভাগ্যকে আকার দিচ্ছে। এবং এই কাহিনী এখনও শেষ হয়নি। এটা তো শুধু আগুনের শুরু। ইলাহাবাদের ঠান্ডা সকাল ছিল। কুয়াশা শহরকে এমন ঢেকে রেখেছে যেন কেউ আকাশ থেকে সাদা চাদর ফেলে দিয়েছে। কুমার তার ছোট কোঠরিতে বসেছিল। সামনে কাঠের ভাঙা টেবিল, তার উপর ছড়ানো বই, খবরের কাগজের কাটা টুকরো এবং দেয়ালে আটকানো এক কাগজ, AIR 1। সে নিজের হাতে লিখেছে, যাতে প্রত্যেক সকালে উঠে তাকে স্মরণ হয় যে সে এখানে কেন। প্রথম অসফলতার পর অনেক লোক ভেঙে পড়ে, কিন্তু কুমারের চোখে এবার হতাশা নয়, জেদ ছিল। সে জানত যে এখন এটা শুধু পরীক্ষা নয়, আত্মসম্মানের লড়াই। প্রত্যেক দিন তার রুটিন একই ছিল। সকাল 4টায় ওঠা, ঠান্ডা জলে স্নান, চায়ের জায়গায় সাদা জল পান এবং তারপর পড়াশোনায় ডুবে যাওয়া। দুপুরে লাইব্রেরি, যেখানে শত শত মুখ নিজের নিজের স্বপ্নের সাথে বসে থাকে। সেখানে কেউ ডাক্তারের ছেলে ছিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় অফিসারের বাচ্চা, এবং এক কোণে বসা ছিল কুমার, কুম্ভারের ছেলে। কখনো কখনো তাকে লাগত, কি সে সত্যি এখানে ফিট বসে?
তারপর তাকে স্মরণ হয় পঞ্চায়েতের সেই দিন এবং রাধিকার স্বর, আমি কুমারের স্ত্রী হয়ে বাঁচতে পারি না। সে বই শক্ত করে ধরে, এটাই তার শক্তি ছিল। সেখানে মাধবপুরে চাক এখনও ঘুরত, কিন্তু তাকে ঘোরানো হাত বদলে গেছে। কুমারের বুড়িমা একা সব সামলাতে পারে না। বাধ্যতায় তারা এক মজুর রাখল, কিন্তু গ্রামবাসীর কথা থামেনি। বউ গেল তো ছেলেও চলে গেল, দেখো পড়াশোনা করতে গেছে, অফিসার হবে। ব্যঙ্গে লিপ্ত হাসি প্রায়ই হাওয়ায় ভাসত, এবং সেই হাসির গুঞ্জন রাধিকা পর্যন্তও পৌঁছত। মায়কায় এখন রাধিকা মেহমান নয়, বোঝা ছিল। ভাবি খোলাখুলি বলতে লাগল, রাধিকা, কিছু কাজ শিখে নে, ঘর এমন চলে না। একদিন তো কথা এত বাড়ল যে ভাইও বলে দিল, তুই নিজে সিদ্ধান্ত নিয়েছিলি, এখন আমাদের গালি দিস না। সেই রাতে রাধিকা ছাদে বসে দেরি পর্যন্ত আকাশ দেখতে রইল। সে ভেবেছে সে আধুনিক, মজবুত, নিজের জন্য দাঁড়িয়েছে, কিন্তু এখন তাকে লাগতে লাগল যে সে তার পায়ের নিচের জমি নিজে সরিয়ে দিয়েছে। পরের সপ্তাহেই ভাবি তাকে বাজার পাঠালো, মাটির বাসন বিক্রি করতে। বিড়ম্বনা দেখুন, যে পেশাকে সে ঠুকরিয়েছে এখন সেটাই তার হাতে ছিল। সে রাস্তার ধারে বসেছিল, সামনে ঘোড়া, সুরাহি, দিয়া। লোকেরা দরকষাকষি করে, কেউ জিজ্ঞাসা করে কে বানিয়েছে, সে দ্বিধায় বলে ঘরের আছে। প্রত্যেকবার তার হৃদয় চুবন হয়, মাটি তার আঙুলে আটতে যায়, তো তাকে কুমারের হাত স্মরণ হয়, সেই মজবুত স্থির হাত যা মাটিকে সম্মান দেয়। শহরে কুমার দ্বিতীয় চেষ্টা শুরু করল। এবার সে তার কৌশল বদলাল। খবরের কাগজের প্রত্যেক খবর প্রশাসনিক নজর থেকে পড়া, উত্তর লেখার অভ্যেস, ইন্টারভিউয়ের ভিডিও দেখা। রাতে যখন ঘুম আসে না, সে জানালা থেকে বাইরে দেখে এবং ভাবে, যদি আমি সফল হলাম তো কি বদলে যাবে, কি রাধিকা ফিরে আসবে? তারপর নিজেকেই ঝিড়কি দেয়, এই পরীক্ষা কাউকে ফিরিয়ে আনার জন্য নয়, নিজেকে বানানোর জন্য। সময় দ্রুত কাটছে, মেন্স পরীক্ষার দিন এলো। পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল। তার হাত কাঁপল, কিন্তু সে চোখ বন্ধ করল। তাকে তার বাবা স্মরণ হল, চাকের স্বর স্মরণ হল, মায়ের হাত মাথায় অনুভব হল। সে নিজেকে বলল, মাটিকে আকার দেওয়া শিখেছে, আজ নিজের ভবিষ্যৎকে আকার দেওয়া। 3 দিনের কঠিন পরীক্ষার পর যখন সে বাইরে বেরোল, তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু সন্তোষও। সেখানে রাধিকার দুনিয়া আরও সংকুচিত হয়ে গেল। ভাবি স্পষ্ট বলে দিল, এখন হয় এই কাজ কর, নয় নিজের পথ দেখ। ভাবির চোখে তিরস্কার স্পষ্ট দেখা যায়। গ্রামে খবর ছড়িয়ে গেছে যে কুমার শহরে পড়ছে। কিছু লোক বলে, সেই ছেলে জেদি আছে, করবে কিছু। এই শব্দ রাধিকার কানে পড়ে তো হৃদয় ধড়ক উঠত। এক সন্ধ্যায় সে মোবাইল তুলল, কুমারের নম্বর দেখল, আঙুল কল বোতামে গেল, কিন্তু তারপর থেমে গেল। তার ভিতরে 2 স্বর লড়ছে, এক বলে মাফি মাংনে, দ্বিতীয় বলে যদি সে সফল না হলো তো অহংকার এখনও জীবিত ছিল। মেন্সের ফলাফল এলো, কুমারের নাম তালিকায় ছিল। সে দেরি পর্যন্ত স্ক্রিন দেখতে রইল, চোখে চোখের জল এলো। সে মাকে ফোন করল, আম্মা, মেন্স নিকলে গেল। মা বোঝেনি, কিন্তু তার স্বরের খুশি বুঝে গেল। সে শুধু বলল, ভগবান তোর ভালো করুক। কাহিনী এখানে শেষ হয় না, আসল পরীক্ষা এখনও বাকি ছিল। ইন্টারভিউ। দিল্লির সেই ঘর, সামনে 5 সদস্য। এক সদস্য জিজ্ঞাসা করল, তোমার ব্যাকগ্রাউন্ড কি? কুমার সরল উত্তর দিল, আমি এক কুম্ভার পরিবার থেকে। দ্বিতীয় সদস্য হাসল, তো তোমরা মাটির বাসন বানিয়েছ? কুমার গর্বে বলল, জি হ্যাঁ, এবং মাটি আমাকে ধৈর্য শিখিয়েছে। যতক্ষণ সঠিক চাপ এবং সন্তুলন না হয়, আকার হয় না। প্রশাসনও এমন। ঘরে স্তব্ধতা ছিল। তৃতীয় সদস্য জিজ্ঞাসা করল, যদি সমাজ তোমার পেশাকে ছোট ভাবে তো? কুমার বিনা দ্বিধায় বলল, স্যার, সমাজে চিন্তা বদলানো প্রশাসনেরই কাজ। কোনো কাজ ছোট নয়, চিন্তা ছোট হতে পারে। সেই মুহূর্তে তার ভেতরের সব দুঃখ শব্দে বদলে গেল। ইন্টারভিউয়ের পর সে বাইরে বেরোল, তো আকাশ পরিষ্কার ছিল। তাকে জানা নেই ফলাফল কী হবে, কিন্তু তাকে লাগল আজ সে নিজেকে জিতে নিয়েছে। সেখানে মাধবপুরে রাধিকা এখন রোজ মাটির বাসন বিক্রি করতে যায়। লোকেরা চেনে, আরে এটা তো সেই যে কুম্ভালের ঘর থেকে চলে গেল। সে চুপ থাকে, তার হাত এখন মাটি লেপা থাকে, কিন্তু এবার তাতে লজ্জা নয়, অনুতাপ ছিল। রাতে যখন সে ক্লান্ত হয়ে ফেরে, তো ভাবে, কি সত্যি কাজ ছোট ছিল, না আমার চিন্তা? দিন কাটতে গেল, ফলাফলের তারিখ ঘোষণা হলো। সেই দিন কুমার সকাল থেকে কিছু খায়নি। হৃদয়ের ধড়কন দ্রুত ছিল। সে ওয়েবসাইট খুলল, রোল নম্বর দিল। স্ক্রিন কিছু সেকেন্ড থেমে, এবং তারপর কুমার শাস্ত্রী, AIR 43। সে চেয়ারে বসে পড়ল, চোখ ভরে এলো। 4 বছরের ভুক, অপমান, তানা সব এক মুহূর্তে চোখের জলে বদলে গেল। সে আকাশের দিকে দেখল, বাবা, দেখছ না? সেখানে সেই দিন মাধবপুরে খবর বিদ্যুতের মতো ছড়ালো, কুমার অফিসার হয়ে গেল। লোকেরা দৌড়ে তার ঘরে পৌঁছল।
মা কাঁদতে রইল, ভগবানকে ধন্যবাদ দিতে রইল, এবং মায়কায় বসা রাধিকার হাত থেকে মাটির ঘড়া ছুটে ভেঙে গেল। তার কানে শুধু একই স্বর গুঞ্জরিত হচ্ছিল, কুমার শাস্ত্রী, AIR 43। তার চোখে চোখের জল ছিল, কিন্তু এই চোখের জল এখন অনুতাপের ছিল। যে মানুষকে সে মাটির বলে ছেড়েছে, সেটাই এখন প্রশাসনিক সেবার অফিসার হয়ে গেছে। কিন্তু কাহিনীর আসল মোড় এখনও বাকি ছিল। 4 বছর পর যখন সে বর্দি এবং ওহদার সাথে গ্রামে ফিরবে, তখন কি হবে? মাধবপুর এমন দিন আগে কখনো দেখেনি। সকাল থেকেই গ্রামে হলচল ছিল। চৌপালের কাছে সাফাই হচ্ছিল, স্কুলের দেয়ালে চুন পোছানো হচ্ছিল, এবং প্রধান বারবার ফোনে কাউকে জিজ্ঞাসা করছিল, কত সময় পৌঁছবেন সাহেব? খবর গোটা এলাকায় ছড়িয়ে গেছে। নতুন জেলা অফিসার আজ পরিদর্শনের জন্য আসছে। লোকেরা বলতো, খুব কঠোর অফিসার, কিন্তু ইমানদার। কেউ ধীরে যোগ করল, নাম শুনেছি, কুমার শাস্ত্রী। এই নাম শুনে কিছু বয়স্ক একে অপরের দিকে দেখল। কি, সেই কুমার? সেই কুমারের ছিলে? কিন্তু কেউ খোলাখুলি বলার সাহস করছে না। গ্রামের কাঁচা রাস্তায় ধুলো উঠল। প্রথম পুলিশের গাড়ি এলো, তারপর সাদা রঙের সরকারি গাড়ি। বাচ্চারা দৌড়ল, এবং তারপর দরজা খুলল। চকচকে জুতো জমিনে টিকল, সাদা সাদা শার্ট, গাঢ় রঙের প্যান্ট, কাঁধে অধিকানো সন্তুলন, এবং মুখে সেই শান্ত দৃঢ়তা। সেটা কুমার ছিল, কিন্তু এখন লোকেরা তাকে সাহেব বলছে। 4 বছর আগে যে আঙিনা থেকে সে চুপচাপ গেল, আজ সেই গ্রামে তার স্বাগত তালিতে হচ্ছে। কিন্তু তার চোখ কোনো গলি খুঁজছে, সেই গলি যেখানে কখনো তাকে কুম্ভার বলে ডাকা হতো। প্রধান এগিয়ে এলো, স্বাগত সাহেব। কুমার হালকা হাসির সাথে হাত জড়ল, এটা আমারই গ্রাম। এক মুহূর্তে স্তব্ধতা ছড়িয়ে গেল। লোকেরা বুঝে গেল, হ্যাঁ, সেটাই সেই কুমার যে অপমানকে জ্বালানি বানিয়েছে এবং আজ প্রশাসনের চেয়ারে বসে। সেখানে রাস্তার ধারে পুরনো পিপুলের নিচে মাটির বাসন সাজানো ছিল, ঘড়া, সুরাহিয়া, দিয়া। তাদের পিছনে বসেছিল রাধিকা। রোদ তার মুখে পড়ছিল, হাতে মাটি লাগা ছিল। কেউ এসে ফিসফিসালো, আরে তোমার সেই কুমার এসেছে, অফিসার হয়ে। তার হাত কাঁপল, হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। সে দূর দেখল, ভিড়ের মাঝে দাঁড়ানো সেই মুখ যা কখনো তার ছিল, আজ গোটা গ্রাম যার। কুমার পরিদর্শন করতে করতে সেই রাস্তা থেকে গেল। তার নজর হঠাৎ সেই পিপুলের গাছে পড়ল, মাটির বাসন এবং তাদের পিছনে ঝুঁকে থাকা মুখ। দুজনের চোখ মিলল, সময় যেন থেমে গেল। ভিড়ের স্বর দূর চলে গেল। শুধু 2 লোক ছিল, এক যে ছেড়েছে এবং এক যে সহ্য করেছে। রাধিকা উঠল, কিন্তু পা এগিয়ে না। তার হাত থেকে মাটি ঝরছিল। 4 বছর আগে সে বলেছে, আমি কুম্হারের স্ত্রী হয়ে বাঁচতে পারি না। আজ সেই মাটিই তার অস্তিত্বের সাহারা ছিল। কুমার কিছু মুহূর্ত থামল। তার মুখে না রাগ ছিল না টানা, শুধু গভীর শান্তি। সে এগিয়ে এক ঘড়া তুলল, মনোযোগ দিয়ে দেখল, তারপর ধীমে স্বরে বলল, ভালো বানিয়েছ। রাধিকার চোখ ভরে এলো। সে বলতে চাইছিল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। ভিড়ে কানাফুসি শুরু হলো, দেখো সাহেব তাকে কথা বলছে, সেটাই তো তার স্ত্রী। আরে এখন তো পস্তাচ্ছে। কুমার ভিড়ের দিকে দেখল, কাজে সম্মান থাকা উচিত, চাই সেটা মাটির হোক বা প্রশাসনের। তার শব্দ হাওয়ায় ছড়িয়ে গেল। এই বাক্য শুধু রাধিকার জন্য নয়, গোটা গ্রামের জন্য ছিল। সে প্রধানকে বলল, গ্রামে কুম্ভারদের জন্য এক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করান। সরকারি যোজনার অধীনে কৌশলকে প্রোৎসাহন মিলবি। প্রধান তুরন্ত হ্যাঁ বলল। লোকেরা অবাক ছিল, যে পেশাকে কখনো ছোট ভাবা হয়েছে সেটাই এখন সম্মান পাচ্ছে। রাধিকার চোখ থেকে চোখের জল বের হল। সে এগিয়ে এলো। কুমার, 4 বছর পর সে তার নাম নিয়েছে। স্বর কাঁপছিল। কুমার থামল। সে তার দিকে দেখল, সরল, স্থির। সাহেব, সে নিজেকে সংস্করণ করে বলল, কুমার। হালকা হাসি দিল। নাম বদলালে মানুষ বদলায় না। এই বাক্য তানা নয়, সত্য ছিল। রাধিকার স্বর ভেঙে গেল, আমার থেকে ভুল হয়েছে। ভিড় দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের মাঝের দুনিয়া আলাদা ছিল। কুমার ধীরে বলল, ভুল তখন হয় যখন মানুষ শিখে নেয়। কি তুমি শিখেছ? রাধিকা মাথা ঝুঁকিয়ে নিল। শিখেছি যে কাজ ছোট হয় না, চিন্তা ছোট হতে পারে। তার শব্দ শিশকিতে ডুবে গেল। কুমার কিছু মুহূর্ত চুপ রইল। 4 বছরের স্মৃতি, তানা, ভুক, সংগ্রাম সব চোখের সামনে ঘুরে গেল। কিন্তু সে নিজেকে প্রতিশ্রুতি করেছে, সে প্রতিশোধের আগুনে জ্বলবে না। সে ঘোড়া ফিরিয়ে রাখল এবং বলল, মাটিকে যতটা চাপো সে ততটা মজবুত হয়। তুমি আমাকে চেতেছ, আমি মজবুত হয়ে গেলাম। ভিড় স্তব্ধ হয়ে গেল। এই মিলন লম্বা নয়, কিন্তু গভীর ছিল। কুমার এগিয়ে গেল। তার পিছনে লোকেরা জয় জয়কার করছে, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত হলচল ছিল। কি এই অধ্যায় এখানেই শেষ হয়ে যাবে, বা এখনও কিছু বাকি?
রাধিকা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতে সেই মাটি ছিল, কিন্তু আজ প্রথমবার তাকে তাতে সম্মান অনুভব হল। সে ভাবল, যাকে আমি ছেড়ে গেলাম সে আমাকে ছোট সাব্যস্ত করেনি, বরং আমার পেশাকে বড় করে দিয়েছে। সন্ধ্যায় যখন কুমার তার পুরনো ঘরে পৌঁছল, মা দরজায় দাঁড়িয়েছিল, চোখের জলে ভরা চোখ, কাঁপতে হাত। আমার ছেলে, সে শুধু এটাই বলতে পারল। কুমার তাদের পা ছুল। আঙিনায় সেই চাক রাখা ছিল, সে তাকে ছুল। 4 বছর পর যেন অতীত এবং বর্তমান এক হয়ে গেছে। রাতে সে ছাদে দাঁড়িয়েছিল, দূর সেই পিপুলের গাছ দেখা যাচ্ছে। তাকে জানাছিল কাহিনী এখনও সম্পূর্ণ হয়নি। এক অসম্পূর্ণ রিশতা, এক ভাঙা বিশ্বাস এবং এক শিক্ষা, এসবের সিদ্ধান্ত এখনও বাকি। হেমন্ত কাপুরের সেই সন্ধ্যায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন গ্রামও বুঝছে যে আজ কিছু নির্ণায়ক হতে চলেছে। সূর্য ডুবে গেছে, আকাশে হালকা লালিমা ছিল। কুমার তার পুরনো ঘরের ছাদে দাঁড়িয়ে দূর পিপুলের গাছের দিকে দেখছে, সেই গাছ যার নিচে আজ দুপুরে তার এবং রাধিকার চোখ মিলেছে। 4 বছর আগে সেই গ্রামে তার মাথা ঝুঁকেছিল, আজ সেই মাথা সম্মানে উঁচু ছিল, কিন্তু তার ভিতরে কোনো জয়ের শোর নেই, শুধু এক গভীর ক্লান্তি এবং এক অসম্পূর্ণ অধ্যায়। সেখানে রাধিকা সেই দিনের পর প্রথমবার চেন থেকে শ্বাস নেয়নি। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য আসে, কুমারের ঘোড়া তোলা, তার শান্ত স্বর, কাজে ইজ্জত থাকা উচিত। তাকে লাগল যেন প্রত্যেক শব্দ তার অহংকারের দেওয়ালে হাতুড়ি মারছে। সে সিদ্ধান্ত নিল, এখন আর না, তাকে সামনাসামনি করতে হবে। পরের সকালে সে ধীরে ধীরে কুমারের ঘরের দিকে চলল। হাত খালি ছিল, কিন্তু হৃদয় ভারী। রাস্তায় লোকেরা দেখছে, কিছু ফিসফিসাচ্ছে, কিন্তু আজ তাকে কারও পরোয়া নেই। সে আঙিনায় পৌঁছল, সেই নিমের গাছ, সেই চাক, সেই মাটি। শুধু এক ফারাক ছিল, এখন সেই ঘরে অপমান নয়, সম্মানের গন্ধ ছিল। কুমার বাইরে এলো, সে তাকে দেখল। এবার না ভিড় ছিল, না পঞ্চায়েত, শুধু 2 লোক এবং তাদের মধ্যে 4 বছরের ফাঁক। রাধিকা বিনা ভূমিকায় বলল, আমার থেকে ভুল হয়েছে। তার স্বর কাঁপছিল, কিন্তু এবার তাতে জেদ নেই। কুমার চুপ রইল, সে শুনতে চাইছিল সম্পূর্ণ সত্য। আমি কাজকে ছোট ভেবেছি, তোমাকে ছোট ভেবেছি এবং নিজেকে বড়, কিন্তু যখন পরিস্থিতি বদলাল তো বুঝলাম যে মাটি হাত নোংরা করে না, চিন্তা নোংরা করে। তার চোখ থেকে চোখের জল পড়ছিল। যখন আমি রাস্তার ধারে বাসন বিক্রি করছিলাম, প্রত্যেক ঘোড়া আমাকে তোমার স্মৃতি মনে করিয়ে দিত, প্রত্যেক দিয়া আমাকে আমার অন্ধকারের অভিজ্ঞতা করাত। কুমার গভীর শ্বাস নিল। মাফি সহজ শব্দ রাধিকা, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে তাকে জোড়াতে সময় লাগে। সে কঠোর নয়, কিন্তু স্পষ্ট ছিল। আমি তোমাকে কখনো আটকাইনি, কারণ রিশতা জোর করে হয় না। রাধিকা মাথা ঝুঁকিয়ে নিল। আমাকে সাজা মিলে গেছে, ঘরবাসীরাও সাথ ছেড়ে দিয়েছে, সমাজও তানা দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় সাজা এটা ছিল যে আমি নিজেকে হারিয়ে দিয়েছি। যদি আজ তুমি চাও তো আমি সব সময়ের জন্য চলে যাব, কিন্তু এক সুযোগ দাও নিজেকে বদলানোর। তার শব্দ এখন সত্য ছিল। কুমার তার চোখে দেখল। প্রথমবার তাকে সেই মেয়ে দেখা গেল যে বিয়ের শুরুর দিনগুলোতে হাসত, স্বপ্ন দেখত, শুধু তার ওপর অহংকারের স্তর চড়ে গেছে। সে ধীরে বলল, আমি অফিসার হওয়ার স্বপ্ন তোমাকে সাব্যস্ত করার জন্য দেখিনি, আমি নিজেকে সাব্যস্ত করার জন্য দেখেছি। যদি আমরা আবার শুরু করি তো সমানতায় করব, না কেউ বড়, না কেউ ছোট। রাধিকা প্রথমবার হালকা হাসি দিল, চোখের জলের মাঝে। আমি প্রস্তুত। এবার শিখে সেই দিনের পর মাধবপুরে এক নতুন শুরু হল। কুমার তার পদের ব্যবহার প্রতিশোধের জন্য নয়, পরিবর্তনের জন্য করল। গ্রামে মাটি কলা প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল। কুম্ভারদের সরকারি সাহায্য মিলতে লাগল। বাজার থেকে সরাসরি যোগাযোগ জোড়া হল। রাধিকাও সেই কেন্দ্রে যোগ দিল। এখন সে শুধু বাসন বিক্রি করে না, ডিজাইন শেখায়। সে তার অভিজ্ঞতা থেকে মহিলাদের বোঝাল, কাজ ছোট হয় না। লোকেরা তার কথা শোনে, কারণ এখন তার শব্দে দেখানো নয়, অভিজ্ঞতা ছিল। ধীরে ধীরে গ্রামের চিন্তা বদলাতে লাগল। যে পেশা কখনো তানার কারণ ছিল, সেটাই এখন গর্বের কারণ হয়ে উঠল। উৎসবে শহর থেকে লোকেরা মাধবপুরের দিয়া কিনতে আসতে লাগল, এবং প্রত্যেকবার যখন কেউ জিজ্ঞাসা করে এটা কে বানিয়েছে, তো উত্তর আসে, আমরা মাধবপুরে। কিছু মাস পর নিমের সেই গাছের নিচে সাদাসিধা অনুষ্ঠান হল, না শোর, না দেখানো, শুধু গ্রামের লোক, মায়ের হাসি
এবং 2 লোক যারা ভুল থেকে শিখেছে। কুমার এবং রাধিকা আবার একে অপরের হাত ধরল, এবার বিনা অহংকার, বিনা তুলনা, শুধু বোঝার সাথে। রাতে যখন চাঁদনি আঙিনায় ছড়ালো, চাক আবার ঘুরছে, কিন্তু এবার সেটা শুধু মাটিকে আকার দিচ্ছে না, 2 জীবনকেও জোড়া দিচ্ছে। কুমার হেসে বলল, মাটি কখনো ছোট হয় না। রাধিকা উত্তর দিল, এবং মানুষও না, যদি চিন্তা বড় হয়। 4 বছর আগে যে রিশতা মাটির মতো ছড়িয়ে গেল, সেটাই আজ আবার গুণানো হল, ধৈর্য, সম্মান এবং সমানতার জলে। এবং মাধবপুর সেই দিন এক শিক্ষা শিখল, যাকে তুমি তুচ্ছ ভেবে ছেড়ে দাও, সেটাই কখনো কখনো তোমার তকদিরের সবচেয়ে মজবুত ভিত্তি হয়ে ওঠে। কাহিনী শেষ হয় না, কারণ প্রত্যেক গ্রামে কোনো না কোনো কুম্ভার আছে, এবং প্রত্যেক হৃদয়ে কোথাও না কোথাও অহংকারের হালকা ফাটল। ফারাক শুধু এটা, কে মাটিকে বোঝে নেয় এবং কে তাকে ঠুকরিয়ে দেয়। বন্ধুরা, এটা ছিল আজকের আমাদের নতুন কাহিনী। তোমাদের এই কাহিনী কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলো। যদি কাহিনী তোমাদের জরা পছন্দ হয়েছে তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওকে এক লাইক করে দাও। মিলবো আবার এক নতুন এবং ইন্টারেস্টিং কাহিনীর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।